মার্কিন শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বন্ধ সহ নানা কর্মসূচি। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা খোঁজ খবর নেন কর্মপরিবেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: জুলাই যোদ্ধা ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পটুয়াখালীর মোর্শেদা বেগম। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে ৩ মাসের জন্য মার্কিন শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা বলা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষি পণ্য আমদানি করবে। এসব কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $8.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি করা হয় $2.21 বিলিয়ন। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল, র্যালি ও অবস্থান কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে অংশ নেন হাজারো শিক্ষার্থী। এ সময় পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকে, প্রশাসনিক কাজ বন্ধ রাখা হয়। সমাবেশ থেকে গাজায় দ্রুত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি ইসরায়েলি সকল পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নো ওয়ার্ক নো স্কুল এই স্লোগানে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, র্যালি ও অবস্থান কর্মসূচি হয়েছে। সকালে রংপুর টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশ থেকে অবিলম্বে হত্যা বন্ধের পাশাপাশি সকল ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রংপুরের পক্ষ থেকে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে সমাবেশে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়। গণহত্যা যে চলছে ফিলিস্তিনে, তারা এটা বন্ধ করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, তারা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি হয়। জেলার 2টি বিশ্ববিদ্যালয়, 3টি মেডিকেল কলেজ, হাই স্কুল, কলেজ সহ সকল প্রাথমিক বিদ্যালয় একযোগে ক্লাস বর্জন করে। শিক্ষকরা ক্লাস বর্জন করেছে, ছাত্রছাত্রীরা এসেছিল, তারা ক্লাস বর্জন করে অলরেডি এই ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে। প্যালেস্টাইন সাপোর্ট গ্রুপ মানিকগঞ্জের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা প্রয়োজনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে অচিরেই অবিলম্বে এক্ষুনি বন্ধ করা দরকার। যশোরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি MM কলেজ, সিটি কলেজ, আল হেরা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ অংশ নেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ধামরাই ও জয়পুরহাট সহ সারা দেশে হয়েছে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও র্যালি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
বিচার বিভাগের সংস্কার না করা হলে কোনো ক্ষেত্রে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে দিনাজপুরে হিলিতে হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরার কথা জানান তিনি। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো উদ্দেশ্য ছিল তার অনেকটাই প্রাপ্তি হয়েছে বলে জানান। নোয়াখালীর কবিরহাট উপজেলার চর গুল্লাখালী গ্রামে ধর্ষণের শিকার 7 বছরের যমজ 2 বোনকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি ও ড্যাবের নেতারা। নিপীড়িত নারী ও শিশু আইনের সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এতে সভাপতিত্ব করেন। মুন্সিগঞ্জে শীঘ্রই একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে 3 জন উপদেষ্টা ও 6 জন সচিবের সভা শেষে তিনি কথা জানান। বলেন, সদরের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত 4 লাইন সড়ক নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। এ সময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি বিনিয়োগকারীরা। সকালে আনোয়ারারকে ইপিজেডে যান তারা। এই সময় কর্ম, পরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন বিদেশি বিনিয়োগকারীরা। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন তারা। চীন ও কোরিয়া, জাপান সহ 40টি দেশের 60 জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেন। এদিকে আজই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল মিরসরাইয়ের 33,805 একর জমিতে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। আগামীকাল নারায়ণগঞ্জে জাপানি অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার কথা তাদের। চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে বেড়েছে লবণাক্ততা। জোয়ারের পানি কর্ণফুলী হয়ে হালদা নদীতে প্রবেশ করায় ওয়াসার পানিতে লবণাক্ততা তৈরি হয়েছে। ফলে নগরবাসীর কাছে সুপেয় পানি সরবরাহে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে ওয়াসার পানির দৈনিক চাহিদা 58 কোটি লিটার। 4টি শোধনাগার প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে প্রায় 46 থেকে 47 কোটি লিটার পানি। হালদা নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মহড়া পানি শোধনাগার প্রকল্পের উৎস থেকে পানি সংগ্রহ কমিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এই শোধনাগার থেকে দৈনিক 3 কোটি লিটার পানি কম পাচ্ছে ওয়াসা। ফলে নগর জুড়ে তৈরি হয়েছে হাহাকার। নিয়মিত এটা সাফার করতেছি, তার মধ্যে আমরা মাসে মাসে বিল দিচ্ছি, তার মধ্যে আমরা আবার এখন জারের পানি খাচ্ছি। বাইরে থেকে কিনে আনতে হয়, আমাদের অনেক সমস্যা, ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়, কারণ সবসময় তো আর রান্নাবান্নার জন্য কিনে খাওয়া যায় না। ওয়াসা বলছে বৃষ্টি কম হওয়ায় কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়া কমিয়েছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। উজানের পানি কমে যাওয়ায় কর্ণফুলীর জোয়ারের পানি হালদায় প্রবেশ করছে। এতে মহড়া পানি শোধনাগার প্রকল্পে লবণাক্ত পানি পরিশোধন করতে হচ্ছে। হালদা থেকে সংগ্রহ করা প্রতি লিটার পানিতে পাওয়া যাচ্ছে 600 মিলিগ্রাম লবণ। পরিশোধনের পর থাকছে 250 মিলিগ্রাম। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি পাচ্ছে বলে জানান চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য লবণাক্ত পানি ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা রিকমেন্ডেশনস লেভেল ঠিক করে দিয়েছেন আর কি। তো এর চেয়ে যদি বেশি মাত্রাতিত লবণ আমরা যদি কনজিউম করি, তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের একটা এফেক্ট হয়। তাহলে ভেরি কেয়ারফুল থাকতে হবে। যাদের হাই প্রেশার আছে, যাদের কিডনি প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদেরকে ভেরি কেয়ারফুলি এই লবণাক্ত পানি থেকে পরিহার থাকা। হালদার যে পয়েন্ট থেকে ওয়াসার পানি উত্তোলন করে সেখানে লবণাক্ত বেশি হওয়ায় জোয়ারের সময় পানি উত্তোলন বন্ধ রাখা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। আমাদের যে মহড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা, সেটা আপনার কর্ণফুলী এবং হালদার কনফ্লুয়েন্স থেকে 0.5 কিলোমিটার দূরে।
তো এটা খুব সহজেই আপনার আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ওখানে চলে আসে। তো যার ফলে আপনার আমাদের স্যালাইনিটি ওই প্ল্যান্টের স্যালাইনিটি বেড়ে যায়। প্রতি বছরই প্রায় মার্চ, এপ্রিল, মে মাসে আপনার এইভাবে চলে। তো আমরা এই কারণে পার্মানেন্ট একটা সলিউশনে চলে যেতে যাচ্ছি। চট্টগ্রাম ওয়াসার বর্তমান আবাসিক গ্রাহক ৭৮,৫৪৪টি, বাণিজ্যিক সংযোগ আছে ৭,৭৬৭টি। প্রায় ১,২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ করলেও প্রতিদিন পানির ঘাটতি থাকছে ১২ থেকে ১৫ কোটি লিটার। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। ঈদ শেষে কোনো ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফেরা অব্যাহত রয়েছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দিনা চৌরাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যে ফিরছেন কর্মজীবী মানুষ। উত্তরবঙ্গে প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন ফাঁকা, চন্দ্রাতে নেই যানবাহন চাপ। তবে আজও দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। এই নৌ রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ছুটি শেষ হয়ে গেলেও এখনও পর্যটকের ভিড় রয়েছে মৌলভীবাজারে। বিভিন্ন পর্যটন স্পটে আনন্দ উপভোগ করছেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। একদল ভ্রমণ শেষ করেছেন, নতুন করে আসছেন আরেক দল। মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কিছু পর্যটক চলে গেলেও মৌলভীবাজারে নতুন নতুন ভ্রমণ পিপাসুর আগমনে পর্যটক সমাগমের কমতি হয়নি ঈদের অষ্টম দিনেও। আমরা ঢাকা থেকে এসেছি এই শ্রীমঙ্গল, এই চা বাগান দেখার জন্য ফ্যামিলি নিয়ে। চা বাগান বধ্যভূমিতে আসছি, ভালো লাগলো। প্রচন্ড খরায় চা বাগান বিবর্ণ হয়ে যাওয়ায় এবার পর্যটকরা রাস্তার পাশে খুব একটা সবুজ চা বাগান পাননি। তাই অনেকে দূরের সবুজ চা বাগানে গিয়ে ছবি তুলছেন। বিভিন্ন লোকজন আসেন এবং গাছের সাথে ছবি তুলেন। চা বাগান নিয়ে আসছে, খুব সুন্দর শ্রীমঙ্গল দেখলাম, আর সুন্দর হোক। পর্যটকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীমঙ্গলের খোলা জিপ, ইজি বাইকের চালকরা। ব্যস্ততায় কাটছে আবাসন পাড়ায়, ভিড় আছে ফিরতি বাসের কাউন্টারেও। আমাদের ঈদ উপলক্ষে প্রচুর পর্যটকদের সমাগম হচ্ছে। যারা নির্জনতাকে পছন্দ করে তারাই আমাদের এই রিসোর্টটাকে পছন্দ করেন। নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশও কাজ করে যাচ্ছেন। আমরা এই শ্রীমঙ্গলে যতগুলি স্পট আছে প্রত্যেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন পর্যটকরা সঠিকভাবে নিরাপদে সুন্দরভাবে তারা ঘুরতে পারে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাজশাহীতে ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এই সময় আহত হয় অর্ধশত। গেল রাত 12:30টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। দুর্ঘটনায় নাসিম ও জুয়েল নামের 2 জন নিহত হয়। আহত হয় অর্ধশত জন, তাদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি বাসে প্রায় 90 জন যাত্রী ছিল। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা। বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারের কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও একটি বসতঘর রয়েছে। টাকার অভাবে বিনা চিকিৎসায় জুলাই যোদ্ধা ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পটুয়াখালীর মোর্শেদা বেগম। তাকে সান্ত্বনা দিতে এসে প্রতিবেশীরাও কাঁদছেন, চেয়েছেন হত্যাকারীদের বিচার। ছেলের চিকিৎসায় হতদরিদ্র বাবা বিক্রি করেছেন শেষ সম্বল, রিকশা ও হালের গরু। জুলাইয়ে যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হৃদয় পরপারে চলে যায় গত শুক্রবার। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আশিকুর রহমান হৃদয়ের কথা বলতেই হাউমাউ করে কেঁদে ওঠে মা মোর্শেদা বেগম। মাঝে মধ্যে বাকরুদ্ধ হয়ে পড়ছেন সন্তান হারানোর কষ্টে। হৃদয়ের এমন মৃত্যুতে গ্রামেও চলছে আহাজারি। বাড়ির সদস্যরা তো বটেই, আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরাও কাঁদছেন। হঠাৎ করে অসুস্থ, হাসপাতাল নেছে,
হাসপাতাল নেওয়ার পর তো আমরা দুপুর গেলে ভাত টাত খাইতে যা শুনি যে 1টার সময় না 2টার সময় মৃত্যু হয়ে গেছে, শুনি আমরা আসুক টাচুক হয়ে গেছি। ঢাকায় শ্রমিকের কাজ করতেন হৃদয়। জুলাই বিপ্লবে যাত্রাবাড়ি মোড়ে পুলিশের গুলিতে আহত হন। 18 জুলাই তার মাথায় 3টি গুলি লাগে। হয়রানির ভয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় লুকিয়ে চিকিৎসা নেন। ভর্তি করিয়া এবার ওই গুলি কয়টা উঠেছি না উঠেছি করতে নিয়ে রক্ত লাগে এইবার লইয়েছি আমার নাজ্জা ছেলের বাসায়। 5 আগস্ট হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে তার মাথা থেকে 2টি গুলি বের করলেও একটি থেকে যায়। পরামর্শ দেয়া হয় উন্নত চিকিৎসার, কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তা সম্ভব হয়নি। ধীরে ধীরে মৃত্যুর দিকে সন্তানকে ধাবিত হতে দেখেও কিছুই করতে পারছিলেন না রিকশা চালক বাবা। প্রিয় সন্তানকে বাঁচাতে নিজের শেষ সম্বল হালের গরু আর উপার্জনের একমাত্র অবলম্বন রিকশাটিও বিক্রি করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুরে অনন্ত লোকে পাড়ি জমান হৃদয়। যে আমার ছেলে ট্রিটমেন্ট করো, আমি বাড়ি থেকে প্রথমে জায়গা বিক্রি করে দেবো, তোমরা আগে সুস্থ করো তারে। আমার ভাই এই মিছিল আন্দোলনে মারা গেছে, আমি এর বিচার চাই। পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পরিবারের পাশে আরো কিভাবে আমরা দাঁড়াতে পারি, সরকার দাঁড়াতে পারে, আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে সেটি চেষ্টা করছি। অর্থের অভাবে এভাবে যেন অকালে কোনো প্রাণ ঝরে না যায়, এমন চাওয়া হৃদয়ের বাবা মায়ের। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাহাড়ি টিলায় একসময় ছিল দেশীয় গাছপালা, বন্যপ্রাণী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান, কিন্তু এখন সবুজ বন উজাড় হয়ে জায়গা দখল করেছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। পরিবেশবিদরা বলেছেন এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে প্রকৃতির ভারসাম্য। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় এই পাহাড়ে ছিল বাঘ, হরিণ, বানর, সাপ ও নানা প্রজাতির দেশীয় পশু পাখি। কিন্তু সামাজিক বনায়নের আওতায় কলমাকান্দা ও দুর্গাপুরের ছোট ছোট টিলায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের আধিপত্যে প্রাণীরা হারিয়েছে তাদের আবাস। পাখির কোলাহল মুখর বনভূমি আজ প্রায় নিঃশব্দ। ইউক্যালিপটাস ও আকাশমণি মাটির গভীর থেকে পানি শোষণ করায় আশপাশের মাটি শুকিয়ে যাচ্ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রকৃতির যে ভারসাম্য আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো ফল ফলান তো আমরা বেচা খাইতাম, এখন তো এই জিনিসগুলো নাই। প্রাকৃতিক বন তৈরি করলে আবার আমরা সেই আগের পরিবেশ ফিরে পাবো। বনজ এবং বনজ গাছ রোপণ করার ফলে একদিক দিয়ে যেমন আর্থিকভাবে লাভবান হয়ে যায়, অন্য দিক থেকে পুষ্টির চাহিদাও পূরণ হয়। পরিবেশবিদরা বলছেন দ্রুত পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে নেত্রকোনার সবুজ পাহাড় ধূসর মরুভূমিতে পরিণত হবে। পাহাড়ি এলাকা থেকে শত শত পশু পাখি সীমান্তের দিকে চলে যাচ্ছে বা সে অন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাচ্ছে। এদিকে বনের আগের অবস্থা ফিরিয়ে আনতে ওষুধি ও ফলজ গাছ রোপণের কথা বলছে স্থানীয় বন বিভাগ। শেষ সময় খাদ্য সংকটে জাম গাছ, পাতা, কচি পাতা বানরের প্রিয় খাবার হয়ে থাকে। খাদ্য সংকটে এই ধরনের গাছগুলো আমাদের বনাঞ্চলে লাগানো হচ্ছে। এছাড়া ইউক্যালিপটাস ও আকাশমণি রোপণ বন্ধে ব্যবস্থা এবং দেশীয় বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করার কথা জানান জেলা প্রশাসক। টিলার প্রকৃতি বুঝে বনজ গাছ রোপণের আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা এটা বন বিভাগের সাথে কথা বলে আমরা দেখব যেটাকে আসলে কোন পর্যায়ে কোন বন সৃজন করা যেতে পারে। এলাকাবাসী ও সংশ্লিষ্টরা বলছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বন্ধ সহ নানা কর্মসূচি। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা খোঁজ খবর নেন কর্মপরিবেশের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।